ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করতে চাচ্ছেন, কিন্তু কিন্তু এই নাহিদ ইসলামরা এরা চাচ্ছে না, মানে ইউনূসের সরকার পদত্যাগ করতে যাচ্ছে, ওই দিক দিয়ে মব সমন্বয়কদের সরকার চাচ্ছে না, এরকম বিষয়টি দাঁড়াচ্ছে। এই খবরটিকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না এই কারণে যে খবরটি হচ্ছে এক ধরনের ক্যামোফ্লেজ। তো এই এই খবরটি সত্যি খবর যে তিনি এটা বলছেন বা সেখানে একটি টানাপোড়েন চলছে। বিএনপি দুইজন উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে, বিএনপি কয়েকদিন ধরে দিচ্ছে, এবং সেই কারণে বিএনপি রাস্তা দখল করে আছে শাহবাগে। বিএনপি নেতৃত্ব থেকে তাদেরকে বলা হয়েছে রাস্তা ছেড়ে দিতে, কিন্তু তারা কিন্তু এখনো ছাড়েনি। তো এই একটা চাপ আছে। আর খোদ এনসিপি থেকে একটা চাপ আছে যে তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, তিনজন সিনিয়র উপদেষ্টা, তারা সর্বনাশ করেছে। তাইলে এই দুই পক্ষ থেকে চাপ আসার ফলে তিনি যদি এটা বলে থাকেন, এটা তিনি পদত্যাগ করবেন, এটা তিনি জীবনও বলবেন। এইটি হচ্ছে আর একটা তার কৌশল, যে কৌশলে উনি এখন ওই তার সমন্বয়কদেরকে ডেকে, তার ওই বৈষম্য বিরোধী যে ছাত্র নেতা প্রাক্তন যারা ছিলেন তাদের সবাইকে ডেকে আরেক ধরনের একটা কেওয়াস সৃষ্টি করবে, যে কেওয়াস সৃষ্টির ফলে তাকে কোনো একটি পক্ষ থেকে, হয় সেনাবাহিনীর পক্ষ থেকে, নইলে প্রেসিডেন্টের পক্ষ থেকে, নইলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হবে যে এই মুহূর্তে আপনি এই সিদ্ধান্তটা নেবেন না, তাহলে দেশ আরেকটা বড় সংকটে পড়ে যাবে। সুতরাং উনি আরেকটা ক্লিন চিট পেয়ে যাবেন। এটা একটা ট্যাকটিস তার, এটা উনি আন্তরিকভাবে, এই জন্য অনেকে বলছে নাটক কম করো প্রিয়। হ্যাঁ, ডেফিনেটলি এটা নাটক, কারণ উনি পদত্যাগ করার লোক না। উনি গ্রামীণ ব্যাংক থেকে উনার বয়স পার হয়ে যাওয়ার 7 বছর পরেও উনি পদত্যাগ করেননি। বাংলাদেশের আইনে হচ্ছে 65 বছর পরে কোনো প্রতিষ্ঠানের প্রধান থাকা যায় না। উনি 72 বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের প্রধান ছিলেন এবং উনি পদত্যাগ করেননি। ওনাকে বাধ্য করা হয়েছিল আইনগতভাবে পদত্যাগ করতে, এবং সেই আইনের বিরুদ্ধে উনি আবার আপিলও করেছিলেন, পরে আপিলে হেরে গেছেন। তো উনি সহসা এই পদ থেকে পদত্যাগ করবেন এটা আমি বিশ্বাস করি না, এবং উনি এটা করবেনও না। যেটা হচ্ছে সেনাপ্রধানের যে আক্রমণাত্মক ভূমিকা, সেনাপ্রধানের যে স্পষ্ট বক্তব্য, সেইটি তাকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে, সেইটি তার অস্তিত্বকে নাড়া দিয়েছে। এই অস্তিত্বকে নাড়া দেওয়ার ফলে তিনি চারপাশে হাত দিয়ে দেখেছেন যে তার বন্ধু সংখ্যা ক্রমশ কমে এসেছে, এবং তার বন্ধুরা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হতে পারছে না। ওই যে ব্যারিস্টার ফুয়াদ যেমন চিৎকার করে বলেছিল যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, ওইরকম 100টা ফুয়াদ কিন্তু এখন রাস্তায় দাঁড়িয়ে একটি শব্দ উচ্চারণ করবে না, বিকজ সেনাপ্রধানের একটি লাইন যে রাজপথে আর কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না। এই কথাটা যে কি ওজন, যে ভ্যালু, সেটা আমরা এখন টের পাচ্ছি। সেনাপ্রধানের এই বক্তব্য আসার পরেই অন্য কোনো মাস হলে, আজ থেকে 3 মাস বা 4 মাস আগে হলে, সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই কিন্তু সেনাবাহিনী ঘেরাও করো বা সেনানিবাস ঘেরাও করো বলে একটা মব সৃষ্টি হয়ে যেত। সেটা কিন্তু হয়নি এবার। কারণটা হলো যে এই বক্তব্যটি তারা আশা করেনি যে এত কড়া ভাবে একটা সেনানিবাস থেকে একটি বক্তব্য আসবে। তো যে কারণে ডক্টর ইউনূস যখন পায়ের তলার মাটি সরে এসছে, এবং যখন তার নিয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিস্থিতিটাকে গুবলেট করে ফেলেছেন, ঘুটে দিয়েছেন একদম। এই ভদ্রলোক বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানেন না। ভদ্রলোক আমেরিকাতে বসবাস করতেন, সেখানকার সিটিজেন, তাকে তুলে এনে এখানে বসানো হয়েছে, এবং উনি কি বক্তব্য দিতে হয় রাজনৈতিকভাবে সেটাও জানেন না। রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক বক্তব্য দেওয়ার, সেটিও তার ভিতরে নেই। উনি যে কদিন আগে বলেছিলেন যে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না, আমি এটা দিয়েছি আমরা, এবং এটা দিব। আজকে উনি 180 ডিগ্রি ঘুরে বলছেন এরকম কোনো কথা বা আমরা বলিনি, দিতে হবে বা দেবো, আমরা এরকম কোনো কথাই বলিনি। ওনার একটা জিনিস বোঝা উচিত ছিল যে পলিটিক্সের স্টেক হোল্ডারটা কে। পলিটিক্সের স্টেক হোল্ডার হচ্ছে পিপুল। তো পিপুলকে যদি আপনি বলেন যে কারো কথা শুনি না, মানি না, তাহলে আপনি এখানে কার জন্য বসে আছেন? কার শক্তিতে আপনি এখানে বসে আছেন? পিপুল নির্বাচিত একটি সরকার, সেই সরকার নির্বাচিত আপনি, আর আপনিই বলছেন আপনি পিপুলের কোনো সিদ্ধান্ত, কোনো ডিসিশন মানেন না। তো এই ধরনের বালখিল্যতা পলিটিক্সে চলে না। তো এইটা করে উনি যে পরিস্থিতিটা ঘোলাটে করেছেন, সেই ঘোলাটে করার কারণে আজকে সেনাপ্রধান এত কড়া করে বক্তব্য দিতে পেরেছেন। আজকে যদি করিডোর প্রশ্নটি না আসতো, তাহলে সেনাপ্রধান ফেব্রুয়ারি মাসে যে বক্তব্য দিয়েছিলেন সেরকম একটি বক্তব্য হয়তো দিতেন। কিন্তু করিডোর প্রশ্নটি যেহেতু আমাদের দেশের সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,
এবং সার্বভৌমত্ব নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা, সেহেতু সেনাপ্রধান আর বসে থাকতে পারেন না, যেহেতু তিনি ওয়াদাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। তাই তিনি এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের পরে ডক্টর ইউনূসের কাছ থেকে এর কাউন্টার কোনো কিছু আর বক্তব্য নেই, বেসিক্যালি নেই। কিন্তু উনি এখন টিকে আছেন তার যে একগুঁয়েমি, তার যে কূটকৌশল, সেটার উপর নির্ভর করে। জি, এখন 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 উনি কূটকৌশলের মধ্যে এই একটি আপনি ভালো পয়েন্ট আউট করেছেন যে উনি আসলে পদত্যাগ করার লোক নয়। উনি এখন একটা নাটক করতে আছেন। এই সমন্বয়করা এরই মধ্যে আমরা জানি যে রাজুতে আয় বলে ঘোষণা দিয়েছে, তারা মাঠে আছে, নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছিল। তো এখন কি আপনার কি মনে হয় এখন ডক্টর ইউনূসের এরকম নাটক দেখে মানুষ আবার গিয়ে জড়ো হবে, সেই পরিস্থিতি কি আছে? না, মানুষ জড়ো হবে না, সেই পরিস্থিতি নেই। তবে হ্যাঁ, ওই ডলার যাদের পেটে ঢুকেছে, এআইডির ডলার যাদের পেটে ঢুকেছে, তাদের তো অত সহসা মোহভঙ্গ হবে না, তারা শেষ চেষ্টা করবে। তো দেখবেন যে বুদ্ধিজীবীদের একটি মহল ইউনূসের এই পাশে দাঁড়াবে এবং তারা রাস্তায় নেমে তারা কিছু বক্তব্য দেবে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বক্তব্য দেবে যে দেশের এই ক্রান্তিকালে ডক্টর ইউনূসের পদত্যাগ করাটা দেশের জন্য সমীচীন হবে না, আমাদেরকে তাকে আরো কিছুদিন সময় দিতে হবে। এবং এমনও হতে পারে খোদ বিএনপির পক্ষ থেকে এরকম একটি দাবি আসতে পারে যে আমরা ওনাকে আরো কয়েক মাস সময় দেব। এইটা আসলেই কিন্তু উনি আবার টাইমটা পেয়ে গেলেন। আমি সকালবেলাতে আজকে আমি কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে, আমার শো ছিল এখানে। তিনি এখানে বলেছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে তারা এই সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করবে। এই কথা অনেক আগেও বলেছেন তারা, এবং আজকে অনেকগুলো কথা বলেছেন। আজকে বলেছেন যে ডক্টর ইউনূস অনেকগুলো ভুল বার্তা দিয়েছেন, এর মধ্যে তার সঙ্গে এই যারা আছে এই ছাত্র নাহিদ সার্জিসরা, তাদেরকে তিনি বলেছেন এরা হচ্ছে টাউট বাটপার লুটেরা। এবং আরেকটা জিনিস শামসুজ্জামান দুদু আরো বলেছেন আমাকে যে ডক্টর ইউনূস তিনি যেহেতু সংবিধান হাতে নিয়ে শপথ করে ক্ষমতা গ্রহণ করেছেন, তিনি এরই মধ্যে শপথ ভঙ্গ করেছেন। যখন শপথ ভঙ্গ করে ফেলে তখন কিন্তু আর তার ক্ষমতায় থাকার এখতিয়ার অধিকার থাকে না। এই বিএনপি এত স্পষ্ট করে আগে কখনো কথা বলেনি। বলেছে, এটা পজিটিভ দিক, কিন্তু এর আবার অন্ধকার দিকও আছে। সেটি হলো যে আমাদের দেশের রাজনীতিতে প্রধানত রাজনীতি হচ্ছে ওয়ান ম্যান পার্টি। প্রধানত ধরুন আওয়ামী লীগের 280টি সংসদে আসন, কিন্তু শেখ হাসিনার কথাই কিন্তু শেষ কথা। ঠিক সেইভাবে বিএনপির খালেদা জিয়ার কথা বা তারেক রহমানের কথাই কিন্তু শেষ কথা। এখন ওদের যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললেন বা শামসুজ্জামান দুদু সাহেব কি বললেন, এরা অনেক কথাই বলতে পারেন, বলবেন, সেটি হয়তো দলের বক্তব্য, দলেরই বক্তব্য, কিন্তু ওটি শেষ কথা নয়। ওটা দলের বক্তব্য, দলের সাধারণ একটা নর্মস, কিন্তু ওইটি শেষ কথা নয়। শেষ কথা বলবেন খালেদা জিয়া কিংবা তারেক রহমান। তো খালেদা জিয়া দেশে ফেরার পরে যে বিএনপির যে একটা মোড় দেখেছি, আমরা পরিবর্তন দেখেছি, সেই পরিবর্তনটা কিন্তু এই কথাটাকে সাপোর্ট করে না। দুদু সাহেবের এই কথাটাকে কিন্তু ওই পরিবর্তনটা সাপোর্ট করে না। বিএনপি আগাগোড়াই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে, বিএনপি আগাগোড়াই ছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণ না করার পক্ষে, সেনাপ্রধানকে অপসারণ না করার পক্ষে। এবং বিএনপির বাধার কারণেই কিন্তু ওই মব বাহিনী এই তিনটি কাজ করতে পারেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, সেনাপ্রধানকে অপসারণ এবং রাষ্ট্রপতিকে অপসারণ, এই তিনটি কাজ কিন্তু তারা মব বাহিনী লেলিয়ে দিয়েও করতে পারেনি। এবং ডক্টর ইউনূসের প্রত্যক্ষ মদতে এই তিনটি কাজ কিন্তু করার চেষ্টা করা হয়েছে 2-3 বার, পারেনি। কি জন্য? যে বিএনপি সায় দেয়নি। সেই বিএনপি কিন্তু খালেদা জিয়া দেশে ফেরার পরপরেই কিন্তু সায় দিয়েছে, এবং বিএনপি সায় পাওয়ার পরপরেই ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। তাহলে যে বিএনপি 7 মাস 8 মাস ধরে একটি সিদ্ধান্তে অনড় থাকলো, সেই বিএনপি জাস্ট কিছুদিন আগে খালেদা জিয়া দেশে ফেরার পরে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণকে তারা বলে দিল এটা জাতির প্রত্যাশা ছিল, এটা আমাদের প্রত্যাশা ছিল, আমরা খুশি হয়েছি। এই বক্তব্য কিন্তু আমরা 1 মাস আগে 2 মাস আগে দেখিনি, শুনিনি ফখরুল ইসলাম আলমগীরের মুখে।
তাহলে আজকে যে দুদু সাহেবরা বলছেন যে বিএনপি প্রয়োজন হলে সরকারের কাছ থেকে সব থেকে সমর্থন প্রত্যাহার করতে পারবে, সরকার যদি বলে যে বিএনপির কোনো সমর্থনই নেই আমার পেছনে, আপনারা কি করবেন? বিএনপি আন্দোলনে ছিল, বিএনপি আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, কিন্তু সরকার গঠন করেছে এইটা বিএনপির একটা মদদ ছিল, এটি তো কোথাও প্রমাণিত না বা কোথাও লিখিত নেই বা এবং স্বীকৃত না। সুতরাং সরকার যদি বলে যে আপনারা আমার পেছনে আছেন, সমর্থন তুলে নিলেও কিছু যায় আসে না, রাখলেও কিছু যায় আসে না, এই বক্তব্য সরকার দিতেই পারে। তো যদিও দেয়নি এখন পর্যন্ত, আমরা ধরে নিলাম যে বিএনপির এই বক্তব্যটি, এই স্ট্র্যাটেজিটি পজিটিভ, ঠিক আছে, বিএনপি প্রত্যাহার করতে পারে। কিন্তু বিএনপি যদি সত্যি সত্যি প্রত্যাহার করে, পরদিন সরকার পড়ে যাবে।